আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলিতে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তবে যারা একবার সাবস্ক্রাইব করেছেন তারা আর দ্বিতীয়বার সাবস্ক্রাইব করবেন না, তাহলে চ্যানেলটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি গরিব মানুষ, সেই কারণে আমাদের জনতার আদালত আমার একটা গরিবের প্রোগ্রাম। তো এইখানে মাঝে মাঝে আমি আপনাদেরকে বিচারকের আসনে বসাতে চাই। আর আমি হচ্ছি যে একজন উকিল যেই কাজটা করেন, তথ্য প্রমাণ ভিত্তি যুক্তিতর্ক তুলে ধরেন। আর আসামির কাঠগড়ায় আজকে আপনাদের জন্য আমি রেখেছি প্রিয়া সাহাকে। প্রিয়া সাহাকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, যে আপনার প্রিয়া সাহাকে, তার পরিচয়টা আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরেছি প্রথম এভিডেন্স হিসেবে। দ্বিতীয় এভিডেন্স হিসেবে যে প্রিয়া সাহার বিরুদ্ধে বাংলাদেশে আগামী রবিবার আমাদের ব্যারিস্টার সুমন ভাই তিনি মামলা করতে যাচ্ছেন, সেটাও একটা। আর থার্ড এভিডেন্স হিসেবে আমি আমার একটা যুক্তিতর্ক তুলে ধরছি। তো বিচারকের আসনে আছেন আপনি। আপনার ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত বিচারের যে সিদ্ধান্তটা, সেটা অবশ্যই যাওয়ার আগে কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আমি প্রথমে আমার যুক্তির মধ্যে যেটা আনতে চাই, আজ থেকে প্রায় 223 বছর আগে, মেবি আপনার 250 বছর আগে, 1757 সালে পলাশির যুদ্ধে আমাদের বাংলাদেশের শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলার শোচনীয় পরাজয় হয়েছিল। তো আপনারা জানেন যে এই পরাজয়ের পিছনে এর আগের রাতে মীর জাফর নামক একজন ব্যক্তির কারণে আসলে ক্ষমতার মসনদে চড়ার জন্য যে লোভ ছিল তার, সেই লোভের বলি হইতে হয়েছিল টোটাল সমগ্র বাঙালি জাতিকে। আমরা দীর্ঘদিন ব্রিটিশদের অধীনে ছিলাম, পরাধীনতার জায়গায় ছিলাম। তো তারপর নানানভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে আমরা একটা স্বাধীন জাতি। তো আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব ছিল বাংলাদেশকে একটা সম্মানের জায়গায় পৌঁছানোর জন্য। সেই কারণে যতগুলো সরকার ক্ষমতায় এসেছে সবাই সবার জায়গা থেকে কাজ করে যাচ্ছে। সামান্য করাপশন তো অবশ্যই আছে, এটার বাইরে না, কারণ আমরা বাঙালি জাতি। তো তারই ধারাবাহিকতায় হয়তো সেই মীর জাফরের উত্তরসূরি বা বংশ হইতে পারে আমাদের এই প্রিয়া সাহা, যিনি বাংলার জমিনে বড় হয়ে বাংলাদেশকে নিয়ে যে অবস্থানে তিনি আজকে দাঁড় করিয়েছেন সারা বিশ্বের কাছে বাংলাদেশের অবস্থানটা। তো সেটা আসলে কতটুকু লজ্জার বা কতটুকু ঘৃণার, আমি সেটা আমার দুইটা ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তা আপনার রায় আমি যে বিষয়ে জানতে চাইবো, সেই রায়টার জন্য আপনি অপেক্ষা করবেন, যে আপনি যাওয়ার আগে কমেন্ট লিখবেন। তো এখনকার যে যুক্তিটা সেটা হচ্ছে, আমি আসলে অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম যে মানে প্রিয়া সাহা এই কাজটা কেন করছে। তিনি কিন্তু একজন সাধারণ মানুষ না, একজন সাধারণ নাগরিক না, যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হয়েছে, আবেগে কোনো কথা বইলা ফেললাম যেটাতে আমার জীবন নয়সের হুমকি থাকতে পারে, রাষ্ট্রদ্রোহিতা। অনেক মানুষ আছেন যারা আমরা বুঝি না, ফেসবুকে নানান স্ট্যাটাস দেয় যে রাষ্ট্রদ্রোহিতা কী জিনিস। আবার অনেকে আছেন যারা শিক্ষিত আছেন, তো তিনি কিন্তু অশিক্ষিত না, তিনি একজন শিক্ষিত মহিলা। তারপর তিনি মহিলা ঐক্য পরিষদের কিন্তু আহ, এই যে সম্পাদক ছিলেন। তা আপনারা জানেন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদে যারা যারা কাজ করে, খুশি কবিরের মতন বড় বড় যারা আসলে কি বলে, এক ধরনের খুবই শিক্ষিত শ্রেণীর মানুষ, কিন্তু সুশীল সমাজ যারা, তারাই বেসিক্যালি ওই জায়গাতে যায়। আবার তিনি বাংলাদেশ বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন, এখন নাই। তার স্বামী একজন দুদকের উপপরিচালক, তার দুই কন্যা আমেরিকার মধ্যে বসবাস করে। তো বিচারক হিসেবে আপনার দৃষ্টিটা আমি এখানে আনতে চাইবো, যে তিনি যদি মানসিক প্রতিবন্ধী হইতেন, সামান্য অল্প শিক্ষিত মানুষ হইতেন, যেমন আপনি দেখবেন যে এই যে মানে যে এই সাক্ষাৎকারটা ছিল, সেখানে পাকিস্তানের একজন মৌলানা, তিনি কিন্তু আসলে ইংরেজি পারেন না, তিনি তার দেশের ভাষায় বলছিলেন আর একজন ট্রান্সলেট করে দিচ্ছিলেন। তো তিনি কিন্তু নিজে ইংরেজি পারেন, তার মানে তিনি এডুকেটেড, তিনি পাগল না। তো তার এই আসলে কাজটার পিছনে ব্যক্তিগত তার স্বার্থটা কি থাকতে পারে? কারণ তিনি এতটুকু তো ভেবেচিন্তে বলছেন যে আমি যে এই কথাটা বলবো, এটা তো হুট করে বলেন না নিশ্চয়ই। কারণ আপনারা যারা জানেন, যখন বড় বড় কোনো স্টেজে আমরা কোনো স্পিচ দেই বা যারা কোনো স্পিচ দেয়, এটা প্রিপেয়ারিং থাকে, এটা আগে রেডি করা থাকে। তো তার এই স্পিচের পিছনে আমার মাথায় হঠাৎ করে আসলো যে আরও দুই তিনটা খবরের কাগজ দেখলাম, তখন আমার কাছে মনে হলো এই যুক্তিটা সবচেয়ে পারফেক্ট। তার দুই কন্যা দীর্ঘদিন যাবৎ ইউএসএতে যুক্তরাষ্ট্রে বসবাস করে পড়াশোনার খাতিরে, তাদের কিন্তু এখনও সিটিজেন হয়নি। তো আমার মনে হয় যে তিনি তার দুই কন্যা সহ নিজের সিটিজেনশিপের জন্য বেসিক্যালি এটা একটা এভিডেন্স হিসেবে কাজ করবে। কারণ তিনি জানেন তার এই বক্তব্যের পরে সারা বাংলাদেশে যে যত ধরনের রাজনৈতিক সংগঠন আছে, সব সংগঠনের নেতা, তারপর হচ্ছেন যে আপনার সাধারণ মানুষ, যারা যেখান থেকে আছেন এটার প্রতিবাদ করবেন। আর তাকে একটা বিশাল নেগেটিভ একটা সিচুয়েশনের মুখে দাঁড়াইতে হবে। তো এই জায়গা থেকে আমরা যারা ইউরোপে আছি বা অনেকে ইউরোপে থাকেন, তারা জানেন যে বিদেশে যখন আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করেন, দুই ধরনের, একটা হচ্ছে রিফিউজি আর একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক কারণে আপনি আসলে ওই দেশের নাগরিকত্বের জন্য আপনি আবেদন করতে পারেন। তো
রাজনৈতিক আবেদনের জন্য যেটা হয় যে নিজ দেশে আসলে আমার প্রাণনাশের হুমকি আছে, আমার পরিবারকে মেরে ফেলবে, আমি নির্দোষ, আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে, আমি ন্যায় নীতি পাচ্ছি না, ওইখানে আমার ন্যায় বিচার হচ্ছে না, আমাকে ওই দেশে নির্যাতন করা হচ্ছে। তো এগুলো কিছু রাজনৈতিক আশ্রয়ের একটা প্রধান এভিডেন্স যে আপনি যখন আমরা যারা ইউরোপে আছেন জানেন যে বাংলাদেশের যারা আছেন তারা দালাল টালাল ধরে এগুলো কিন্তু বানায় যে তার নামে দেশে মার্ডার কেস আছে, তারে ফাঁসাই দিছে, তে গেলেই তারে ঝুলাই দিবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আছে। তো আমার মনে হয় যেহেতু এই মহিলাটা দীর্ঘদিন যাবত এই বিভিন্ন সময়ে তিনি কিন্তু এই ধরনের বিভিন্ন গল্প টল্প বলেছেন, পত্রিকাতে এভিডেন্স রাখছেন, আর স্বয়ং যখন ডোনাল্ড ট্রাম্পের সামনে, আমেরিকার প্রেসিডেন্টের সামনে সে এই কথা বলে, আর তিনি তার ব্যক্তিগতভাবে একার কথা বলেন নাই, তিনি একটা কমিউনিটিকে উল্লেখ করেছেন। তো এটা একটা বড় একটা এভিডেন্স থাকবে তিনি যখন ওই দেশের সিটিজেনশিপের জন্য আবেদন করবেন, রাজনৈতিক আশ্রয়ের জন্য। তো আমি 100% শিওর যে প্রিয়া সাহার বাংলাদেশে আসবে না, তাকে ওই দেশের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে। ইভেন তার 2 সন্তানেরও হয়ে গেল। আর দুদকের যিনি উপপরিচালক আছেন তার স্বামী মালয় সাহা, হয়তোবা তিনি বাংলাদেশে এখনও আছেন আমার ধারণা। তো তিনি হয়তো কোথাও না কোথাও, এখন আইন অনুযায়ী কিন্তু মালয় সাহা তো অপরাধী না, তার বউ অপরাধ করছে, এটা শাস্তি তার বউ পাবে। তো মালয়েশিয়া হয়তো টুডে টুমোরো আমেরিকা চলে যাবে, হইতে পারে এটা তাদের প্রি প্ল্যানিং। কারণ প্ল্যানিং ছাড়া ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়ে এই ধরনের ঔদ্ধত্যমূলক একটা দেশকে নিয়ে বা তার নিজের দেশকে নিয়ে একটা কমিউনিটিকে নিয়ে বলা, আমার মনে হয় না যেটা কোনো সাধারণ তার চিন্তাভাবনা থেকে এই কাজটা করছে। এটা একজন সাধারণ মানুষ হলে হয়তো আবেগে ভুলে, অনেক সময় হয় না যে প্রধানমন্ত্রীর সামনে গেছি আবেগে 2 কথা বলে ফেলছি, কিন্তু তিনি কিন্তু আবেগ না, তিনি সবসময় মঞ্চে বসেন, বক্তৃতা দেন, সেমিনার করেন, একটা এনজিও চালান, শাড়ি নামক একটা এনজিও তার আছে। তো নানান ধরনের কর্মকাণ্ডের কারণে তিনি স্পিচ দিতে অভ্যস্ত আছেন। আর অশিক্ষিতের প্রশ্নে আসে না, তিনি একদম ফ্লুয়েন্টলি ইংরেজি বলতেছিলেন। সো এই মানুষটা এই ধরনের বোকামি করবে আমার মনে হয় না। তারপরেও আপনারা সম্মানিত বিচারক, আপনি দেখছেন, আপনি দর্শক হিসাবে, তো আপনার বিবেক আসলে, আমার যুক্তিতর্কগুলো আমি আপনার সামনে তুলে ধরলাম যে আপনার কি মনে হয় যে তিনি তার ব্যক্তি স্বার্থের জন্য একটা জাতি, একটা দেশ এবং একটা কমিউনিটিকে হুমকির মুখে ঠেলে দিলেন, নাকি তিনি আসলে, আমার সেকেন্ড যে ভিডিওটা ছিল যে তিনি কি ভারতের বিজেপির কোনো এজেন্ট, যে তারা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিক যেই করার প্ল্যান আছে, কারণ বিজেপি নেতারাও বিভিন্ন সময় এই ধরনের কমিটমেন্ট বা স্টেটমেন্ট দিচ্ছিল যে বাংলাদেশের কিছু অংশ তাদের, ভবিষ্যতে বাংলাদেশে বিজেপি রাজনীতি করবে। তো কোন দুইটা যুক্তি বিচারক হিসেবে আমি আমার আমি উপস্থাপক হিসেবে, উকিল হিসেবে আমার যুক্তিতর্কগুলো আপনাদের সামনে ধরেছি। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে দিয়ে যাবেন। আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করবেন, আর যারা করেছেন তারা করবেন না। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য কমেন্ট বক্সের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় জনতার আদালত থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।